আজ আমি নিয়ে এসেছি নতুন সিলেবাসে দ্বাদশ শ্রেণী থার্ড সেমিস্টার বাংলা গল্প আদরিণী থেকে কিছু এমসিকিউ প্রশ্ন উত্তর। এই আদরিণী গল্পটির লেখক হলেন প্রভাত কুমার মুখোপাধ্যায়। আজকে আমি থার্ড সেমিস্টার দ্বাদশ শ্রেণী বাংলা গল্প আদরিণী থেকে এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করছি। আশা করছি তোমাদের এই থার্ড সেমিস্টার পরীক্ষার ক্ষেত্রে এটা কাজে লাগবে। যেহেতু তোমাদের থার্ড সেমিস্টার পরীক্ষা সম্পূর্ণটাই এমসিকিউ উপরে বেস করে হবে, তাহলে চলো আমি প্রশ্ন উত্তরগুলো শুরু করি। আদরিণী গল্পটি যে পত্রিকায় প্রকাশিত হয়েছিল তার নাম কি ছিল? তার নাম ছিল সাহিত্য। আদরিণী গল্পে প্রকাশকাল কত? আদরিণী গল্পের প্রকাশকাল হলো 1320 বঙ্গাব্দের ভাদ্র সংখ্যা। আদরিণী গল্পের নামকরণটি কিরকম? আদরিণী গল্পের নামকরণটি হলো চরিত্র প্রধান। আদরিণী গল্পের লেখক প্রভাত কুমার মুখোপাধ্যায় যে ছদ্মনামে লিখেছিলেন কুন্তলিনী পুরস্কার পান, সেই ছদ্মনামটি হলো শ্রীমতী রাধারানী দেবী। জয়রাম মুখোপাধ্যায়ের পেশা কি ছিল? জয়রাম মুখোপাধ্যায়ের পেশা ছিল মোক্তার। মোক্তার কথাটির অর্থ কি? মোক্তার কথাটির অর্থ হলো মোকদ্দমা চালানোর জন্য নিযুক্ত কর্মচারী। যে দুজন ব্যক্তি জয়রাম বাবুকে নিমন্ত্রণের খবর দিতে গিয়েছিলেন তাদের একজন নগেন ডাক্তার, অন্যজন কে? অন্যজন হলেন কুঞ্জবিহারী বাবু। নেক্সট দেখো, কুঞ্জবিহারী বাবুর পেশা কি ছিল? কুঞ্জবিহারী বাবুর পেশা ছিল উকিল। নেক্সট, নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিল যেখান থেকে বিয়ের নিমন্ত্রণ পেয়েছিলেন সেটি কোথায়? সেটি হলো পীরগঞ্জ। পীরগঞ্জের বাবুদের বাড়িতে যার বিয়ে ছিল সে কে? সে হলো মেজবাবুর মেয়ে। নেক্সট, পীরগঞ্জে মেজবাবুর মেয়ের বিয়ে ছিল কি বারে? সোমবারে। মেজবাবুর মেয়ের বিয়েতে বাইজি এসেছিল কোথা থেকে? মেজবাবুর মেয়ের বিয়েতে বাইজি এসেছিল বেনারস থেকে। নগেন ডাক্তার এবং কুঞ্জবিহারী উকিল যখন জয়রাম মোক্তার সঙ্গে দেখা করতে আসেন তখন তিনি কোথায় বসেছিলেন? তিনি বসেছিলেন তার বারান্দার বেঞ্চে। জয়রাম মুখোপাধ্যায়ের হৃদয় স্নেহ এবং বন্ধু বাৎসল্যে ঠিক কিরকম ছিল? ঠিক কুসুমের মতো কোমল ছিল। পথ নেই। ড্যাশ যার পথ নেই, অর্থাৎ কার পথ নেই? ঘোড়ার গাড়ি চলার পথ নেই। নেক্সট দেখো, সেও জোগাড় হওয়া মুশকিল। কি জোগাড় হওয়ার কথা এখানে বলা হয়েছে? এর উত্তর হচ্ছে পালকি। জয়রাম মুখোপাধ্যায় যেখানে চিঠি পাঠাবেন বলেছিলেন সেটি কোথায়? এর উত্তর হলো রাজবাড়িতে। আর তোমরা শুনবে বসে। যে গান শোনার কথা বলা হয়েছে এখানে সেটি কি গান? সেটি হলো পেয়ালা মুঝে ভর দে। জয়রাম মুখোপাধ্যায় প্রতিদিন সকালে কি করতেন? জয়রাম মুখোপাধ্যায় প্রতিদিন সকালে আহ্নিক করতেন। জয়রাম মুখোপাধ্যায় যেদিন আহ্নিক ঘটা করে করতেন, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় কোন বারে আহ্নিক ঘটা করে করতেন? জয়রাম মুখোপাধ্যায় রবিবারে আহ্নিক ঘটা করে করতেন। জয়রাম মুখোপাধ্যায় আহ্নিক পূজা শেষ হয়েছিল কটার সময়? এর উত্তর সকাল 9টার সময়। জয়রাম মুখোপাধ্যায় স্টেটের মহারাজকে কি বলে সম্বোধন করেছিলেন? জয়রাম মুখোপাধ্যায় স্টেটের মহারাজকে আশ্রিত জনপ্রতিপালক বলে সম্বোধন করেছিলেন। যে মহারাজ ছিলেন, মহারাজের নাম কি ছিল? মহারাজের নাম ছিল নরেশচন্দ্র রায়চৌধুরী। নেক্সট দেখো, মহারাজের কাছে জয়রাম যা প্রার্থনা করেছিল, অর্থাৎ মহারাজের কাছে জয়রাম
কি প্রার্থনা করেছিলেন? এর উত্তর হলো সুশীল ও সুবোধ একটি হাতি। নেক্সট, মহারাজের কাছে পত্র পৌঁছে দেওয়ার জন্য জয়রাম যাকে ডেকেছিলেন, জয়রাম কাকে ডেকেছিলেন? ভৃত্যকে ডেকেছিলেন। জয়রাম মুখোপাধ্যায়ের বয়স কত ছিল? জয়রাম মুখোপাধ্যায়ের বয়স ছিল 50-এর অতিক্রান্ত। জয়রাম মুখোপাধ্যায়ের গড়ন কিরকম ছিল? জয়রাম মুখোপাধ্যায়ের গড়ন ছিল লম্বা ছাঁদের। জয়রাম মুখোপাধ্যায়ের অধিবাস ছিল কোথায়? জয়রাম মুখোপাধ্যায়ের অধিবাস ছিল যশোরে। নেক্সট দেখো, প্রথম মোক্তারি করতে আসার সময় জয়রাম মুখোপাধ্যায়ের সঙ্গে ছিল একটা ক্যানভিসের ব্যাগ আর একটা কি? জয়রাম মুখোপাধ্যায় যখন প্রথম মোক্তারি করতে আসেন তার সঙ্গে ছিল একটা ক্যানভিসের ব্যাগ আর একটা পিতলের ঘটি। নেক্সট দেখো, জয়রাম মুখোপাধ্যায়ের বাসা ভাড়া নিয়েছিলেন মাসিক কত? 13 শিকায়। জয়রাম মুখোপাধ্যায়ের মেজাজ ছিল রুক্ষ। যৌবনকালে জয়রাম মুখোপাধ্যায় কিরকম ছিলেন? বদরাগী। এজলাসে জয়রাম মুখোপাধ্যায়ের বচসা বেঁধেছিল কার সঙ্গে? এক ডেপুটির সঙ্গে। এরে বাছুর প্রসব করেছিলেন যে গরুটা, তার নাম কি ছিল? তার নাম ছিল মঙ্গলা। জয়রাম মুখোপাধ্যায় বাছুরের নামকরণ করেছিলেন কার সঙ্গে মিলিয়ে? ডেপুটির নামের সঙ্গে মিলিয়ে। আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল কত টাকা? আদালত অবমাননার জন্য জয়রাম মুখোপাধ্যায়ের জরিমানা হয়েছিল 5 টাকা। 5 টাকা জরিমানার হুকুম রোধ করার জন্য জয়রাম মুখোপাধ্যায় খরচ করেছিলেন কত টাকা? 1700 টাকা। জয়রাম মুখোপাধ্যায় অকাতরে যা দান করতেন, অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় অকাতরে কি দান করতেন? এর উত্তর হবে অন্ন। জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে তাস পাশার আসর বসত কি বারে? জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে তাস পাশার আসর বসত রবিবারে। জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে তাস পাশার আসর বসত প্রতি রবিবার। কোন সময়ে? অপরাহ্নকালে। জয়রাম মুখোপাধ্যায়ের বাগানের কিছুটা অংশ পরিষ্কার করা হয়েছিল কিসের জন্য? জয়রাম মুখোপাধ্যায়ের বাগানের কিছুটা অংশ পরিষ্কার করা হয়েছিল হাতি বাঁধার জন্য। হাতি খাওয়ার জন্য কয়েকটি গাছের ডালের সঙ্গে আনা হয়েছিল বড় বড় পাতাশুদ্ধ কয়েকটা কি গাছ? কয়েকটা কলা গাছ। জয়রাম মুখোপাধ্যায়ের পাশা খেলা দেখছিলেন কোথায় বসে? জয়রাম মুখোপাধ্যায় পাশা খেলা দেখছিলেন বৈঠকখানায় বসে। হাতি পাওয়া গেল না ড্যাশ বলেছিলেন। হাতি পাওয়া গেল না একথা কে বলেছিলেন? একথা ভৃত্য বলেছিলেন। সব মাটি বলেছিলেন। সব মাটি একথা কে বলেছিলেন? নগেন্দ্র বাবু। ভৃত্য জয়রাম বাবুর চিঠিটি দিয়েছিলেন কাকে? ভৃত্য জয়রাম বাবুর চিঠিটি দিয়েছিলেন দেওয়ানজিকে। নেক্সট দেখো, মহারাজ নরেশচন্দ্র জয়রাম বাবুকে যেভাবে বিয়ে বাড়িতে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন, অর্থাৎ মহারাজ নগেশচন্দ্র জয়রাম বাবুকে কিভাবে বিয়ে বাড়িতে যাওয়ার জন্য পরামর্শ দিয়েছিলেন? এর উত্তর হচ্ছে গরুর গাড়ি করে যাওয়া। নেক্সট দেখো, ক্রীড়া বন্ধ করিয়া হাত গুটাইয়া বসিলেন কে? এর উত্তর হবে সমবেত ভদ্রলোকগণ। নেক্সট দেখো, একজোড়া নতুন বলদ নিয়ে এনেছিল কে? একজোড়া নতুন বলদ নিয়ে এসেছিল না ইমামদি শেখ। 2-3 জন জমিদারের হাতি ছিল শহর থেকে। শহর থেকে কত মাইল দূরে? শহর থেকে 2-3 মাইল দূরে। নেক্সট দেখো, একটি মাদি হাতি আছে। একটি মাদি হাতি কার ছিল? না, একটি মাদি হাতি ছিল উমাচরণ লাহিড়ী। উমাচরণ লাহিড়ী যেখানকার জমিদার ছিলেন, অর্থাৎ উমাচরণ লাহিড়ী কোথাকার জমিদার ছিলেন? বীরপুরের।
উমাচরণ লাহিড়ী তার হাতির দাম কত টাকা চেয়েছিলেন? 2000 টাকা। জয়রাম মুখোপাধ্যায় উমাচরণ লাহিড়ীকে হাতির সঙ্গে কি পাঠাতে বলেছিলেন? কোনো একজন বিশ্বস্ত কর্মচারীকে। জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে হাতি এসেছিল কোন সময়? বেলা 7টার সময়। হাতির পায়ে জল দিয়ে তাকে বরণ করেছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের কে? হাতির পায়ে জল দিয়ে তাকে বরণ করেছিলেন জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পুত্রবধূ। তাহার ললাটে রঞ্জিত করিয়া দিলে। কার ললাটে রঞ্জিত করেছিলেন? আদরিণীর। আদরিণীর ললাটে রঞ্জিত করে দিয়েছিলেন কে? আদরিণীর ললাটে রঞ্জিত করে দিয়েছিল বড় বউ। নেক্সট দেখো, বড় বউ যখন আদরিণীর ললাট রঞ্জিত করে দিচ্ছিল তখন ঘন ঘন কি হচ্ছিল? তখন ঘন ঘন শঙ্খধ্বনি হচ্ছিল। আদরিণীকে বরণের সময় আলো চাল কলা ইত্যাদি মঙ্গল্য দ্রব্য দেওয়া হয়েছিল যাতে করে সেই পাত্রটি কি ধামা। জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করে ফিরছিলেন কোনখান থেকে? জয়রাম মুখোপাধ্যায় নিমন্ত্রণ রক্ষা করে ফিরছিলেন পীরগঞ্জ থেকে। নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকেলেই মুখোপাধ্যায় মহাশয় সাক্ষাৎ করতে গেলেন কার সহিত? নরেশচন্দ্র সহিত। অর্থাৎ নিমন্ত্রণ রক্ষা করিয়া পীরগঞ্জ হইতে ফিরিবার পরদিন বিকালে মুখোপাধ্যায় মহাশয় কার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন? নরেশচন্দ্রের সহিত সাক্ষাৎ করতে গিয়েছিলেন। জেল কোট ভরিয়া গিয়েছে কিসে? শিক্ষিত মোকদ্দারে। জয়রাম মুখোপাধ্যায়ের পুত্র কটি ছিল? 3টি। জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ ও মধ্যম পুত্র কিরকম ছিলেন? মূর্খ। জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি পড়াশোনা করে কোথায়? কলকাতায়। ছোকরা মোক্তারা মাথায় কি দেয়? ছোকরা মোক্তারা মাথায় দেয় সামলা। সে মনুষ্য পদবাচই নয়। যার কথা বলা হয়েছে কার কথা? যে ইংরেজি জানে না। জয়রাম মুখোপাধ্যায় যে বয়সে অবসরের কথা ভেবেছিলেন সেটি হলো 60 বছর বয়স। নেক্সট দেখো, বড় ছেলে উপার্জনে সক্ষম হলে জয়রাম মুখোপাধ্যায়ের অবসর নিয়ে বাড়িতে বসে যা করতেন সেটি হলো হরিনাম। জয়রাম মুখোপাধ্যায়ের শেষ মোকদ্দমাটি ছিল একটি খুনের। জীবনের শেষ মামলায় জেতার পরে জয়রাম মুখোপাধ্যায় নিজেকে দায়রা আদালতে জজের কাছে যা বলেছিলেন সেটি হলো তাবেদার। জীবনের শেষবার এজলাস থেকে বেরিয়ে আসার সময় জয়রাম মুখোপাধ্যায় যা করছিলেন সেটি হলো জজ সাহেবকে সেলাম। নেক্সট দেখো, মূলধনে হাত পড়িতে লাগিল। তার কারণ কি? তার কারণ হচ্ছে সুদের টাকায় সংসার চলছিল না। নেক্সট, লোকজন জয়রাম মুখোপাধ্যায়কে বলেছিল যে আদরিণীকে বিক্রি করলে তার মাসে কত টাকা বেঁচে যাবে? 30-40 টাকা। নেক্সট, তাহা হইলে তো কিঞ্চিত অর্থাগম হইতে পারে। যেভাবে অর্থাগম হইতে পারে সেটি হলো আদরিণীকে ভাড়া দিয়ে। হাতি ভাড়ার বিজ্ঞাপনে জয়রাম মুখোপাধ্যায় নামের তলায় কোন জায়গায় নাম লেখা ছিল? মণ্ডলপাড়া। হাতি ভাড়া দিয়ে জয়রাম মুখোপাধ্যায়ের আয় হতো কত টাকা? সর্বাধিক 15 থেকে 20 টাকা। জয়রাম মুখোপাধ্যায়ের বাড়িতে যিনি পীড়িত হয়েছিলেন তিনি কে? জ্যেষ্ঠ পুত্র। জয়রাম মুখোপাধ্যায়ের পীড়িত জ্যেষ্ঠ পুত্রের চিকিৎসা ইত্যাদির জন্য খরচ হতো কমপক্ষে কত টাকা? 5-7 টাকা। জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রীর নাম কি ছিল? কল্যাণী। জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রী কল্যাণী পদার্পণ করেছিলেন কত বছর বয়সে? 12 বছর বয়সে। চক্ষু স্থির হইয়া যায়। যে কারণে চক্ষু স্থির হয়ে যায় সেই কারণটি কি? পাত্রপক্ষের দাবি শুনে। জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রীর জন্য নির্বাচিত পাত্রটি এলে পড়ছিল কোথায়? রাজশাহী কলেজে। জয়রাম মুখোপাধ্যায়ের জ্যেষ্ঠ পৌত্রীর বিয়েতে পাত্রপক্ষের দাবি ছিল কত টাকা?
2000 টাকা। জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্রটি ফেল করেছিল কোথায়? না বিএ পরীক্ষায়। নেক্সট দেখো, মায়া পরিত্যাগ করুন। যে মায়া কথায় বলা হয়েছে সেটি হলো কিসের মায়া? হাতির মায়া। একটি বড় মেলা হয়। কোথায় মেলাটি হয়? মেলাটি হয় বামুনহাটে। নেক্সট দেখো, বামুনহাটের মেলা কখন হয়? বামুনহাটের মেলা হয় চৈত্র সংক্রান্তিতে। মেলায় আদরিণী যে দাম প্রত্যাশা করা হয়েছিল সেটি কত? 3000 টাকা। আদরিণীকে বিক্রির জন্য মেলায় পাঠানোর আগে জয়রাম মুখোপাধ্যায় নিজের হাতে তাকে কি খাইয়েছিলেন? রসগোল্লা। নেক্সট দেখো, কল্যাণীর বিবাহের দিন স্থির হয়েছিল কবে? 10ই জ্যৈষ্ঠ। নেক্সট দেখো, আদরিণী ঘরে ফিরে এসেছিল, তার কারণ কি ছিল? না মেলায় উপযুক্ত মূল্য দিয়ে তাকে কেনার মতো কোনো খরিদ্দার জোটেনি, তাই আদরিণী ঘরে ফিরে এসেছিল। নেক্সট দেখো, কথায় বলে ব্রহ্ম বাক্য। ব্রহ্ম বাক্য কিরকম হয়? বেদ বাক্য। নেক্সট দেখো, বামুনহাটের মেলায় অবিকৃত থাকার পরে আদরিণীকে যে মেলায় পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছিল সেটি কোন মেলা? সেটি হলো রসুলগঞ্জের মেলা। রসুলগঞ্জের মেলায় যাওয়ার সময় আদরিণী কি করেছিল? চোখের জল ফেলেছিল। জয়রাম মুখোপাধ্যায়ের হাতে চিঠি পৌঁছে দিয়েছিল কে? জয়রাম মুখোপাধ্যায়ের হাতে চিঠি পৌঁছে দিয়েছিলেন চাষি লোক। আদরিণী অসুস্থ হয়ে পড়েছিল বাড়ি থেকে 7 ক্রোশ দূরে। নেক্সট দেখো, মাহুতের কথা মতো আদরিণীর মৃত্যু হলো কিসে? সব দেহ সমাধিস্থিত করার জন্য নিকটে কিছু জমি দরকার ছিল। অসুস্থ আদরিণীর কাছে যাওয়ার জন্য জয়রামবাবুর গাড়ি ছেড়েছিল কখন? রাত 10টায়। আদরিণীর মৃত্যুর পরে জয়রাম মুখোপাধ্যায় জীবিত ছিলেন কতদিন? মাত্র 2 মাস। নেক্সট দেখো, পাড়ায় ড্যাশ ডাক্তার ও জুনিয়র উকিল কুঞ্জবিহারী বাবু জয়রাম মুক্তার কাছে এসেছিলেন। তাহলে পাড়ার নগেন ডাক্তার ও জুনিয়র উকিল। নেক্সট দেখো, পীরগঞ্জের ড্যাশ মেয়ের বিয়েতে নগেন ডাক্তার, কুঞ্জবিহারী বাবু প্রমুখ নিমন্ত্রিত হয়েছিলেন। তাহলে পীরগঞ্জে কার মেয়ের বিয়েতে? মেজবাবুর মেয়ের বিয়েতে। নেক্সট দেখো, বেনারস থেকে কে আসছে? বেনারস থেকে আসছে বাই। নেক্সট, মোক্তার মশাই যখন বৈঠকখানার বারান্দায় বসেছিলেন তখন তার হাতে কি ছিল? তখন তার হাতে ছিল হুঁকা। আমি আজ ড্যাশ বছর ধরে স্টেটের বাঁধা মোক্তা। আমি আজ কত বছর ধরে? না 20 বছর ধরে স্টেটের মোক্তা। অতি অল্প কারণে তাহার তীব্র ড্যাশ উপস্থিত হইল। অতি অল্প কারণে তাহার তীব্র ক্রোধ উপস্থিত হইল। দেখো, এ জেলার মধ্যে এমন কে ড্যাশ লোক আছে? এ জেলার মধ্যে এমন কে বিষয়ী লোক আছে? নেক্সট দেখো, নিশ্চয়ই ড্যাশ থেকে হাতি টাতি আনিয়ে নেবেন এখন। এখানে হচ্ছে নিশ্চয়ই রাজবাড়ি থেকে হাতি টাতি আনিয়ে নেবে। নেক্সট দেখো, মহারাজ ড্যাশ তো আমার আজকের মক্কেল নয়। এখানে উত্তর হবে নরেশ চন্দ্র। নেক্সট দেখো, সন্ধে নাগাদ ড্যাশ এসে যাবে এখন। এখানে উত্তর হবে সন্ধে নাগাদ হাতি এসে যাবে। নেক্সট দেখো, আমার তো বাই ড্যাশ শুনবার বয়স নেই। এখানে উত্তর হবে আমার খ্যামটা। নেক্সট দেখো, রবিবার প্রভাতে মুখুজ্জে মশাই ড্যাশ পুজোটা একটু ঘটা করে করেন। এখানে উত্তর হবে আন্নিক। নেক্সট দেখো, জয়রাম মুখুজ্জের যখন পুজো শেষ হয়েছিল তখন সময় ছিল কটা? 9টা। নেক্সট, শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স হয়েছে কত? শ্রীযুক্ত জয়রাম মুখোপাধ্যায়ের বয়স হয়েছে এখন 50 পার। মাথার সম্মুখভাগে ড্যাশ আছে, মাথার সম্মুখভাগে টাক আছে। নেক্সট দেখো, ইহার ড্যাশ যশোর জেলা। ইহা আদিবাস যশোর জেলায়। নেক্সট দেখো, পদ্মা পার হইয়া কতক নৌকাপথে কতক গরু গাড়িতে কতক ড্যাশ আসিছিল? পদব্রজে আসিয়া ছিল।
আজকে এই পর্যন্তই। আবার তোমাদের সাথে দেখা হবে পরবর্তী বিষয় নিয়ে। তো বন্ধুরা, যারা আমার চ্যানেল এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ধন্যবাদ।